দেশে ফিরলেন এমভি আব্দুল্লাহর 23 নাবিক। বন্দরে আবেগ ঘন সংবর্ধনা, স্বস্তি উচ্ছ্বাসে বরণ করে নিলেন স্বজনরা। সুশীল সমাজের সঙ্গে ডোনাল্ড লুর বৈঠক, গণতন্ত্র, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার পরিকল্পনা নেই। ভিসা নীতি ও স্যাংশনের পরোয়া করে না বাংলাদেশ, মন্তব্য ওবায়দুল কাদেরের। কারো উপর নির্ভর করে গণতন্ত্র ফিরিয়ে আনার আশা করে না বিএনপি, বলেছেন মির্জা ফখরুল। ব্যবসা করতে গিয়ে পদে পদে হয়রানির শিকার হতে হয় অভিযোগ ব্যবসায়ীদের। খেলাপি ঋণ না কমায় ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি, মত বাণিজ্য প্রতিমন্ত্রীর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। অবশেষে স্বজনদের কাছে ফিরলেন 33 দিন সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি থাকা বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর 23 নাবিক। অক্ষত অবস্থায় তাদের ফিরে পেয়ে আনন্দে ভাসছেন স্বজনরা। নিরাপদে ও অক্ষত অবস্থায় নাবিকদের ফিরিয়ে আনতে পেরে স্বস্তিতে জাহাজটির মালিক পক্ষ। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন শাহেদা পিয়া। সোমালীয় জলদস্যুদের হাতে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ জিম্মি হলে উদ্বেগ উৎকণ্ঠায় প্রতিটি দিন কাটে জাহাজটির জিম্মি নাবিকদের স্বজনদের। 33 দিন পর মুক্তিপণ আদায় করে গত 13 এপ্রিল রাতে জলদস্যুরা জাহাজটি ছেড়ে দিলে শুরু হয় অপেক্ষার পালা। সোমবার কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করে জাহাজটি। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং জেটিতে এসে পৌঁছান এমভি আব্দুল্লাহর 23 নাবিক। জাহানমণি 3 নামের একটি লাইটারের জাহাজে করে তাদের কুতুবদিয়া থেকে চট্টগ্রাম বন্দরে নিয়ে আসা হয়। 23 নাবিককে বরণ করে নিতে দুপুর থেকেই অপেক্ষায় জাহাজ কর্তৃপক্ষ ও স্বজনরা। যতদিনে ওখানে ছিল আমরা আসলে ভালো মতো একটা তো ঘুমাতে পারি না, বা একটা দিনও শুধু সবসময় মাথায় শুধু ওগুলোই ছিল। আমার ছেলে ফিরে পেয়েছে, আমি এখন আবেগে আছি। আমার সন্তানকে ফিরিয়ে পাওয়া আমার কাছে অনেক অনেক বেশি খুশির, অনেক বেশি আনন্দের। তো আমাদের জন্য এইটা আসে নাই, আজকে আমাদের জন্য আজকে খুশি, আজকে আনন্দ আমাদের জন্য। আমরা আত্মবিশ্বাস ছিল যে কোম্পানির উপর এবং সরকারের উপর আত্মবিশ্বাস ছিল। ওনারা যেভাবে কাজ করছে মোটামুটি আলহামদুলিল্লাহ দ্রুততম সময়ের মধ্যে আমাদের ছেলে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। নানা অনিশ্চয়তা কাটিয়ে স্বজনদের কাছে নিরাপদে ফিরতে পেরে মুক্ত নাবিকদের চোখে মুখে ছিল স্বস্তির ছোঁয়া। আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট এসআরের যতটা ডিপার্টমেন্ট কর্মকর্তা কর্মচারী আছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আমরা সাপোর্ট পাইছি। আমাদের একটা কনফিডেন্স ছিল আমাদের কোম্পানি আমাদেরকে সারাই নিয়ে আসবে। মাত্র 1 মাসের মধ্যে আমরা মুক্তি আসতে পারছি, তাই আল্লাহর রহমত আর সবার দোয়া, আলহামদুলিল্লাহ। এদিকে মুক্তিপণের অর্থের চেয়ে স্বল্প সময়ের মধ্যে নাবিকদের অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে পারাটাকে বড় করে দেখছেন জাহাজটির মালিক পক্ষ। আলহামদুলিল্লাহ, জাহাজটাকে সাধারণত যে সময় লাগে তার অনেক কম সময়ের মধ্যে আমরা ওদেরকে নিয়ে এসেছি এবং প্রত্যেকটা নাবিকই সুস্থ, মানসিকভাবে সুস্থ, শারীরিকভাবে সুস্থ এবং সব দিক দিয়ে তার সুস্থ আছে, যেটা নাকি আমরা দুবাই থেকে ওদের সাথে কথা বলে সব দেখেছি। দুটো জাহাজ খালি বাংলাদেশের হয়েছে, কিন্তু এছাড়া আর বাকি যতগুলো জাহাজ হয়েছে সবগুলো তো বিদেশি, এবং তারা তো আপনার ফরেন স্ট্যান্ডার্ডস মেনটেন করেই চলছিল। সো এটা বাংলাদেশি বিষয় না, এটা একটা ইন্টারন্যাশনাল বিষয়, এবং আমরা পুরো ইন্টারন্যাশনাল শিপিং কমিউনিটি একসাথে মিলে এটাকে প্রতিহত করার জন্য যা যা করা সম্ভব আমরা সবাই একসাথে প্রচেষ্টা করে যাচ্ছি। এটা একটি দস্যু দল, এদেরকে আসলে প্রতিহত করতে হবে এবং এটা সম্মিলিতভাবে করব আমরা। আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপ্তু বন্দর থেকে 55,000 টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে গত 12 মার্চ ভারত মহাসাগরে 23 নাবিক সহ বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহকে জিম্মি করে সোমালীয় জলদস্যুরা। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। ঢাকায় নেমে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গণতন্ত্র, মানবাধিকার নিয়ে আলোচনার পাশাপাশি ফিলিস্তিনি ইসরায়েলকে সমর্থনের অবস্থান থেকে যুক্তরাষ্ট্র সরে আসছে বলে সুশীল সমাজকে জানিয়েছেন তিনি। বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় যান ডোনাল্ড লু। বৈঠকে উপস্থিত ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, শ্রমিক নেত্রী কল্পনা আক্তার, জলবায়ু বিষয়ক তরুণ নেতা সোহানুর রহমান সোহান ও মানবাধিকার কর্মী নূর খান। তারা জানান, গণতন্ত্র, মানবাধিকার ও জলবায়ু নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতাও প্রাধান্য পেয়েছে সুশীল সমাজের সঙ্গে ডোনাল্ড লুর আলোচনায়। যে হিটওয়েভ, তারপর হচ্ছে যে বন উজারিকরণ, সো সেখানটায় বড় আলোচনাটা উনি করেছেন যে বাংলাদেশ তো ডুবে যাওয়ার একটা আশঙ্কার মধ্যে রয়েছে। প্যালেস্টাইনের মানবাধিকার নিয়েও আলোচনা হয়েছে, শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা হয়েছে, আদিবাসী ইস্যু নিয়ে আলোচনা হয়েছে, রাজনৈতিক ইলেকশন পরবর্তী ইস্যুগুলি নিয়ে আলোচনা হয়েছে, বাট সেটা এখানে আর বলা যাবে না।
এর আগে 3 দিনের সফরে সকালে ঢাকা পৌঁছান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা ডেস্কের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। গত 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে ঢাকায় ডোনাল্ড লুর প্রথম সফর এটি। সফরে তিনি ব্যবসা, বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নাগরিক অধিকার সহ দুই দেশের অগ্রাধিকারের বিভিন্ন বিষয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনা করবেন। জানা গেছে রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেয়া নৈশ ভোজে যোগ দেওয়ার কথা রয়েছে তার। আগামীকাল ডোনাল্ড লু প্রথমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে এবং পরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গেও সাক্ষাৎ করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভিসা নীতি ও স্যাংশনের পরোয়া করে না বাংলাদেশ। সরকার কাউকে দাওয়াত করে আনছে না। প্রশ্ন করেন ডোনাল্ড লুকে নিয়ে বিএনপির এত মাতামাতি কেন। ওবায়দুল কাদের বলেছেন, ওপরে ওপরে পাত্তা দেয় না বললেও বিএনপি তলে তলে আবার কি করছে তা বোঝাও দায়। সব হারিয়ে দলটি এখন খড়কুটো ধরে বাঁচতে চাইছে। তাইমুর রশিদের রিপোর্ট। সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর নিয়ে আলোচনার কিছু নেই, এটি রুটিন আসা যাওয়া। লুর সফর নিয়ে বিএনপির ভূমিকা সন্দেহজনক বলে মত তার। তারা উপরে উপরে পাত্তা দেয় না, তলে তলে আবার কি করে সেটা তো বলা মুশকিল। আমি প্রতিদিনই না, কারণ একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও না, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে। তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন তাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছে। আমরা দাওয়াত করে কাউকে আনছি, আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন উদ্ভট চিন্তা, ব্যর্থ চেষ্টা। আবারও প্রশ্ন রাখেন, 15 বছর কেটে গেল, বিএনপির আন্দোলন কবে? ইদানিংকালে তারা ঢাকায় 2টি সমাবেশ করেছে, 2টি সমাবেশই ফ্লপ করেছে, এটা আপনারা দেখেছেন। মানে এই আন্দোলনে তাদের কর্মীরও এখন এত হতাশ যে কর্মীরাও এখন নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। বিএনপি এখন আসলে সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায়। মেট্রো রেলে ভাড়ার উপর 15% ভ্যাট আরোপ বাস্তবসম্মত নয়। জনবলের ঘাটতি সত্ত্বেও মহাসড়কে গতিসীমার সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার কঠোর থাকার চেষ্টা করবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমাদের সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা এ ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডোনাল্ড লুর সফর প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের জনগণ কারো উপর নির্ভর করে গণতন্ত্র ফিরিয়ে আনবে এমনটা আশা করে না বিএনপি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। চলমান গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি নির্ধারণে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা করছে বিএনপি। ধারাবাহিক এ আলোচনার অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে বিএনপি মহাসচিব সহ দলের নেতারা বৈঠক করেন গণ অধিকার পরিষদের নেতাদের সাথে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শেষে এক দফা আন্দোলনের কথা স্মরণ করিয়ে নেতারা জানান, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চান তারা। আমরা সরকারের সব ধরনের ষড়যন্ত্র এবং শয়তানি আগামীতে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সেই ধরনের কর্মকৌশল নিয়ে আগামীতে আন্দোলনকে বেগবান করা হবে। এই আন্দোলনের সাথে যারা ছিলেন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে জনগণ, তাদেরকে আমরা পুনরায় আবার শক্তি নিয়ে আমরা উঠে দাঁড়ানোর আহ্বান জানাবো। 63টি রাজনৈতিক দল নিয়ে আমরা যুগপৎ আন্দোলন করেছি। আজকেও আমরা আবার একই পর্যায়ে ইনশাল্লাহ আগামী দিনে আমরা সবার সাথে আলাপ আলোচনা করে আমাদের রাজনৈতিক কর্মসূচি আমরা প্রণয়ন করব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে সরকার, বিনা ম্যান্ডেটে জোর করে ক্ষমতা দখল করে আছে তারা। বাংলাদেশের জনগণ কারো উপরে নির্ভর করে তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে এটা আমরা মনে করি না। বাংলাদেশের জনগণ সবসময় তার নিজের শক্তিতে, নিজের পায়ের উপর ভর করেই
70 সালের পূর্বেও আন্দোলন করেছে, 70-এ আন্দোলন করেছে, 71-এ মুক্তিযুদ্ধ করেছে এবং পরবর্তীকালেও আমরা যে আন্দোলন করছি সম্পূর্ণ জনগণের শক্তিতেই নির্ভর করে আমরা আন্দোলন করছি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। বিরোধী নেতারা অভিযোগ করেন দমন নীতিকে চরম পর্যায়ে নিয়ে গেছে সরকার। পরবর্তী আন্দোলনে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে বলেও জানান তারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। এদিকে বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, সরকারের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সচিবালয় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। মন্ত্রী জানান, 3টি পাটকলে বিনিয়োগের জন্য ভারতের সাথে চুক্তি হয়েছে। কথা হয়েছে অন অ্যারাইভাল ভিসা চালুর বিষয়েও। একই সাথে ভিসা প্রার্থীদের জটলা কমাতে 2-3 বছরের জন্য দীর্ঘমেয়াদী ভিসা দেওয়ার ব্যাপারেও ভারতকে প্রস্তাব দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে পাটমন্ত্রী জানান, ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় সম্পর্ক জোরদারে ঢাকায় এসেছেন ডোনাল্ড লু। বর্তমান সরকারের সঙ্গে বারবার বলছেন যে আমরা আমাদের সার্বিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে চাই, জোরদার করতে চাই। আমার মনে হয় ডোনাল্ড লু আসছেন ভৌগোলিক কারণে। বাংলাদেশের ভূখণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি আসছেন আমাদের সরকারের সাথে, জনগণের সরকার শেখ হাসিনার সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক করার জন্যই তিনি আসছেন। দেশে ব্যবসা করতে গিয়ে পদে পদে হয়রানির শিকার হতে হয়, আমলাতান্ত্রিক জটিলতায় তৈরি হচ্ছে নানা বিড়ম্বনা, অভিযোগ ব্যবসায়ী নেতাদের। আর অর্থনীতিবিদরা বলছেন, বাড়তি সুদের জন্য দেশে বাড়ছে ব্যবসার খরচ। রাজধানীতে এক সেমিনারে এ কথা বলেন তারা। সেমিনারে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন, খেলাপি ঋণ কমাতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের সার্বিক অর্থনীতি। জানান, কোনো সিঙ্গেল দেশের সাথে নয়, বেশ কয়েকটি দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে কাজ করছে সরকার। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘদিন থেকে ডলারের নানা জটিলতা, আমদানিতে কড়াকড়ি, অতিরিক্ত কর আরোপ, নতুন করে উচ্চ সুদহার সহ অনেকগুলো প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হচ্ছে ব্যবসায়ীদের। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ও জিআইজেড এর যৌথ উদ্যোগে ব্যবসা বাণিজ্যে বাধা বিষয়ক সেমিনারে ব্যবসা করতে গিয়ে নানা বিড়ম্বনার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। ব্যাগ ট্যাক্স আহরণ ক্ষেত্রের জটিলতা এবং হয়রানিমূলক যে পরিস্থিতি, সেখান থেকে আমাদের উদ্ধার করতে হবে। ইন্ডিয়াতে একবার একটা কোড দিতে হয়, ইম্পোর্ট কোড। ওটা থাকলেই সে সারা জীবনে আর কিছু করতে হয় না, অলরেডি রেজিস্টার্ড হয়ে গেল সে ইম্পোর্ট এবং এক্সপোর্টের হিসেবে। দ্যাটস অল, সারা জীবন আর নিতে হয় না, আর আমাদের প্রতি বছর নিতে হয়। মূল প্রবন্ধে এসব সমস্যা তুলে ধরে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, খেলাপি ঋণের কারণেই বাড়ছে ব্যাংকের সুদের হার, এতে প্রতিনিয়তই বাড়ছে ব্যবসার খরচ। ব্যাংকে যে বিপুল পরিমাণে যে অনাদায়ী ঋণ, এটা একটা বড় কারণে ব্যাংকের কস্ট বাড়িয়ে দিচ্ছে এবং সেই কস্টের দায়টা পড়ছে হলো ব্যবসায়ীদের উপরে। এসএবিকে আবার 1% সুপারভিশন ফি দিতে হয়, সেটা একটা বড় রকমের হেডেক। এমনি তার ব্যবসা ছোট, তার উপর তাকে নন ইন্টারেস্ট চার্জ দিতে হয়, যেটা ইজ কোয়াইট হাই, 1% অ্যাজ এ সুপারভিশন ফি। এ সময় বেশ কিছু ইতিবাচক উদ্যোগের কথা জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান। বিডায় অ্যাপ্লাই করলে কি এখন যে 125টা সংস্থার কাছে তো যেতে হবে না, আমাদেরকে অ্যাপ্লাই করলে 125টা সেবা আপনি পেয়ে যাবেন এবং তাদেরকে আমরা মনিটরও করতে পারবো। এসবি বলেন, ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, তাদেরকে আমার জবাব দিতে আমি টেলিফোন করতাম। অ্যাজ এ সিনিয়র অফিসার অফ দ্য গভর্নমেন্ট আই হ্যাভ অথরিটি। অনুষ্ঠানে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বিস্তারে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। স্বীকার করেন, খেলাপি ঋণের পরিমাণ কমাতে না পারার ব্যর্থতাও। We are planning that next 2 years, at least 26 countries, we will have some form of partnership, so that in 2026, when we graduate from LDC to developing country, we will have market access. Not only market access with diversified product. In Bangladesh, last 52 years, we did not take effective measure so that our banking sector can flourish. Businessmen take risk, sometimes they success, sometimes they fail. ব্যবসা বাণিজ্য প্রসারে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান
বাণিজ্য প্রতিমন্ত্রী। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন বলেছেন, মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে দণ্ডপ্রাপ্তকে কন্ডেম সেলে রাখা যাবে না। হাইকোর্টের এমন রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। কাল বুধবার এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন তিনি। পুরো রায় হাতে পেলে তখন রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। আমরা ফাইল করেছি এটার এগেনস্টে, যেহেতু আমরা এখন রায় পাইনি, তো আমাদের আবেদন হবে যে যেহেতু উনি রায়ে কতগুলো ডাইরেকশন দিয়েছেন, সেই ডাইরেকশনটা স্টে রাখার জন্য। কারণ ওনার যে ডাইরেকশনগুলো সেগুলো আমরা যেহেতু সিপি ফাইল করব, ওনার রায় পাওয়ার সাথে সাথে আমরা সিপি ফাইল করব। সে ইতিমধ্যে এটা যদি না হয় তাহলে একটা সমস্যা দেখা দিতে পারে। জন্য উনি অনেকগুলো ডাইরেকশন দিয়েছেন, যার মধ্যে আছে যে নতুন আইনে পরিবর্তন আনার সময় এগুলো এই কথাগুলো ইনকর্পোরেট করতে হবে, আইনে সংযুক্ত করতে হবে একটা কথা। তারপর হচ্ছে যে কারো যদি না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির কাছে যদি কেউ আবেদন করে সেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বলা যাবে না। এই বিষয়গুলো নিয়ে আমি গতকালকে আমাদের যথাযথ কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। ওনারা বলছেন এই বিষয়গুলো যেহেতু ওনার বলা হয়েছে এই জাজমেন্টে, সেটা নিয়ে আমরা আপিল ফাইল করব। ক্রিকেট প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপ 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরি আক্রান্ত পেসার তাসকিন আহমেদ বিশ্বকাপে যাচ্ছেন সহ অধিনায়ক হয়ে। নাজমুল হোসেন শান্ত যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন অধিনায়কের কোটায়। উইকেট কিপিংয়ে বিকল্প হিসেবে টিকে গেছেন লিটন দাস। ভালো কিছু না করেও অলরাউন্ডার সাইফুদ্দিনের পরিবর্তে জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব। দলের কাছে খুব বেশি প্রত্যাশা নেই নির্বাচকদেরও। মনির হোসেন খানের রিপোর্ট। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন। অনেকটা সময় নিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। তাসকিনের ইনজুরির কারণে দল ঘোষণায় সময় নিয়েছে বোর্ড। শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে আছেন এই পেসার। শুধু জায়গায় পাননি, দলের সহ অধিনায়কও তিনি। যদিও বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ দুটিতে খেলতে পারবেন না তাসকিন। জিম্বাবুয়ের বিপক্ষে টানা 4 ম্যাচ খেলানোর আফসোসে ভুগছেন গাজী আশরাফ লিপু। এখন আমাদের নিজেদের কাছেও অনেক রিগ্রেট হয় যে আমরা যদি এই ব্যাপারে আরও অ্যাগ্রেসিভ হতাম, তাকে বাদ দিয়ে দিতাম। এখন ইউ নেভার নো কবে কে ইনজোর্ড হবে, আগে থেকে প্রেডিক্ট করা যায় না। আবার এর ভবিষ্যতেও কেউ বলতে পারে না কোন খেলাতে কোন দলের কোন খেলোয়াড় ইনজোর্ড হয়ে যাবে। বাট ইটস বিট ভেরি আনফর্চুনেট, দ্যাটস ট্রু। স্কোয়াড ঘোষণায় খুব বেশি চমক আনেনি নির্বাচক প্যানেল। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচে 16 গড়ে 81 রান করেও অধিনায়ক কোটায় থাকছেন নাজমুল হোসেন শান্ত। ছন্দে নেই লিটন দাস, তবে অভিজ্ঞতা আর উইকেট কিপিংয়ের সামর্থ্যের কারণে টিকে গেছেন তিনি। সৌম্যকে দলে নেওয়া হয়েছে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং সামর্থ্যের কারণে। টপ অর্ডারে একমাত্র তানজিদ হাসান তামিমই ভরসা দিচ্ছেন টিম ম্যানেজমেন্টকে। অস্বস্তির জায়গা বলবো যে কেউ যদি ফর্মে না থাকে তাহলে একটা অস্বস্তির একটা তো জায়গা হয়, কিন্তু আমাদের খুব বেশি সেখানে অপশন না থাকা, উই আর শিওর যে আমরা যা করছি আমরা সেখানে কোনো ভুল করছি কিনা। তো কাজেই আমরা একজন ব্যাটসম্যান জাস্ট রান পাচ্ছে না দেখে যদি আপনি আরেকজন নতুন একটা ব্যাটসম্যানের দিকে যান তাহলে ইউ মে কমিট অ্যানাদার মিস্টেক। দলের টপ অর্ডারে খারাপ পারফরমেন্স চিন্তার ভাঁজ ফেলেছে নির্বাচকদের কপালে। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ আর তরুণ জাকের আলী অনিক তাদের বড় ভরসা। এই দল নিয়ে বড় কোনো স্বপ্ন দেখছেন না নির্বাচকরা। টি-20 ক্রিকেটে এখন আমরা ঠিক সেই পর্যায়ে চলে যাইনি যে আপনি সেমিফাইনাল স্টেজে দলটাকে ধরে নিতে পারবেন। যে কোনো কিছুই হতে পারে, তবে সাউথ আফ্রিকার সঙ্গেও যে তাদেরকেও যে হারানো যাবে না সেটা আমি বলি না। হয় তাদের বিলো পারফর্ম করে অথবা আমাদেরকে ওভার পারফর্ম করেই সেটাকে মেক আপ করতে হবে। দলে পেস ডিপার্টমেন্টের নেতৃত্বে তাসকিন, সঙ্গে আছেন মুস্তাফিজ, শরীফুল ও তানজিম হাসান সাকিব। আইসিসিকে পাঠানো বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন সাইফুদ্দিন, তবে তানজিম সাকিবের সাথে দ্বৈরথে জায়গা হারিয়েছেন তিনি। ডেথ ওভারের ব্যর্থতাই সাইফুদ্দিনের ছিটকে পড়ার কারণ। কিছু পরখ করে দেখার ব্যাপার ছিল, স্পেশালি সাইফুদ্দিনের কেসটাও, যে তিনি কিভাবে ফেরত আসেন, তার পারফরমেন্সটাও একটু অ্যানালাইসিস করার দরকার ছিল। তো সেই আলোকে আমি বলবো যে আমরা আস্থার জায়গা থেকে সেখানে কিন্তু সাইফুদ্দিনকে রেখেছিলাম। সো আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব। এবারের টাইগার স্কোয়াড স্পিন বৈচিত্র্যে ভরপুর। ঘূর্ণির নেতৃত্বে অলরাউন্ডার সাকিব, বাহাতি স্পিনে তানভীর, লেগ স্পিনার রিশাদের সঙ্গে আছেন অফ স্পিনার শেখ মাহাদি হাসান। থ্যাংক ইউ ভেরি মাচ।
মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশে ফিরলেন এমভি আব্দুল্লাহর 23 নাবিক, বন্দরে আবেগ ঘন সংবর্ধনা, স্বস্তি উচ্ছ্বাসে বরণ করে নিলেন স্বজনরা। সুশীল সমাজের সঙ্গে ডোনাল্ড লুর বৈঠক, গণতন্ত্র, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা। ভিসা নীতি ও স্যাংশনের পরোয়া করে না বাংলাদেশ, মন্তব্য ওবায়দুল কাদেরের। কার উপর নির্ভর করে গণতন্ত্র ফিরিয়ে আনার আশা করে না বিএনপি, বলেছেন মির্জা ফখরুল। ব্যবসা করতে গিয়ে পদে পদে হয়রানির শিকার হতে হয় অভিযোগ ব্যবসায়ীদের। খেলাপি ঋণ না কমায় ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি, মত বাণিজ্য প্রতিমন্ত্রীর। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।